ঠিক আছে চল যাই হোক, এবার তুই ব্যাপারটা কী হচ্ছে ওই ব্যাপারটা বোঝ। ওকে, এবারে ধর অপলায়ন বা পেপটাইজেশন, বইয়ের মধ্যে সংজ্ঞার দিকে দেখ। অপলায়ন বা পেপটাইজেশন, ধর আমি একটা কী করলাম, জাস্ট একটা ধর প্রেসিপিটেট বানিয়েছি। প্রেসিপিটেট তুই প্র্যাকটিক্যালে বানাতে পারিস। এবার প্রেসিপিটেট বানালে সলিউশন কি ঘোলা হয়? সলিউশন তো ঘোলা হয় না, সলিউশন দেখ থাকে, আর প্রেসিপিটেটটা আমার নিচে পড়ে যায় আলাদা করে, থেকে পড়ে গেছে। এইবারে আমি ধর কী করবো বলতো, আমার টার্গেট হচ্ছে এখন এটাকে আমি কোলয়েডাল সলিউশন একটা বানাবো। কোলয়েড সলিউশন বানাতে গেলে আমি কী করতে হবে ভাই, ওই যে পার্টিকেলগুলো যেগুলো আছে সেগুলোর আমার একটা সাইজ হতে হবে কত, 10⁻⁻5 থেকে 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে, তাই না? এটা এখন তবে কোলয়েডের কন্ডিশন আমার এটা ছিল। এইবারে যেটা প্রেসিপিটেট পড়লো না দেখো তো আমার আলাদা হয়ে নিচে বসে পড়ে গেছে, আলাদা হয়ে নিচে চলে গেছে। এইবার আমি যেটা করবো ভাই, বাইরে থেকে এমন কাউকে একটা অ্যাড করব যে গিয়ে ওই প্রেসিপিটেটের পার্টিকেলগুলোকে টেনে আনবে সলিউশনের মধ্যে। বুঝতে পারছিস কী হচ্ছে, ইমাজিন করতে পারছিস? বাইরে থেকে আমি একটা কেমন এক্সট্রা কাউকে অ্যাড করবো যে গিয়ে আমার কী করবো বলতো, ওই প্রেসিপিটেট থেকে পার্টিকেলগুলোকে সলিউশনের মধ্যে টেনে আনবে, যার ফলে এবার আমার সলিউশনটা হয়ে যাবে অস্বচ্ছ। কোলয়েড মানেই তো তাই, বেসিক্যালি একটা অস্বচ্ছ টাইপের ব্যাপার, বোঝা গেল? তাহলে বেসিক্যালি পেপটাইজেশন মানে কি, এবার দেখ তুই সংজ্ঞাটা পড়লেই বুঝে যাবি। বুঝতে পারছিস? সংজ্ঞাটা আবার পড়ে নে, পড়ে ফেলে এখন তোকে পরীক্ষাতে লিখতে দেবে। অপনয়ন বলতে কী বোঝো, অপলয়ন বলতে কী বোঝো, বুঝতে পেরেছিস? সংজ্ঞা বোঝা গেছে? ক্লিয়ার সবার? তাহলে আমার কী হলো ভাই, আমি ফার্স্টে প্রেসিপিটেট ফর্ম করেছিলাম, বাইরে থেকে একটা এক্সটার্নাল এজেন্ট দিলাম। এক্সটার্নাল এজেন্ট কী করলো ভাই, ওখান থেকে দেখ অবশ্যই বড় কণাগুলোকে সেপারেট করবে। বড় কণাগুলোর তো আমার ভাই 10⁻⁻5 থেকে 10⁻⁷ মধ্যে হবে, ওদেরকে সেপারেট করে সলিউশনের মধ্যে টেনে আনবে, যার ফলে আমার সলিউশনটা কী হবে বলতো, অস্বচ্ছ হয়ে গেল। আর ওটা হচ্ছে আমার কি অপলয়ন বা পেপটাইজেশন। ক্লিয়ার? বুঝেছিস? তাহলে এইবারে কিন্তু ভাই তোর এখান থেকে পরীক্ষাতে প্রচুর কোশ্চেন আসবে। আসছি কোন কোশ্চেন আসবে, উদাহরণের মধ্যে মার্ক কর। এই সংজ্ঞা কিন্তু 2019-এ এসছে, সংজ্ঞাও 2019-এ এসছে, মার্ক করে ফেলি 2019 বলে। আচ্ছা, আর যে পদার্থটা অ্যাড করলাম তাকে আমার কী বলে দেখ, লেখা আছে পদার্থটিকে অপলয়ক বা পেপটাইজিং এজেন্ট বলে। দেখতে পাচ্ছিস তো, পদার্থটিকে অপলয়ক বা পেপটাইজিং এজেন্ট বলে। হয়েছে, মার্ক করলাম সবাই? ওকে চল এইবারে উদাহরণ ভাই, উদাহরণের মধ্যে চলে যা। আচ্ছা, সাধারণত তড়িৎ বিশ্লেষণটা মার্ক করেছিস তোর মধ্যে, সংজ্ঞার মধ্যে লেখাই আছে। উদাহরণ দুখানা আছে এর মধ্যে, ঠিক আছে? মারাত্মক ইম্পর্টেন্ট দুখানা। এই কোশ্চেন তুই প্রচুর জায়গায় পাবি। দেখ, 1 নাম্বার যেটুকু বলছি আগে সেটুকু মার্ক কর। উদাহরণের মধ্যে সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রক্সাইড অধক্ষেপকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তাতে জল ও অল্প পরিমাণে FeCl3 মিশ্রিত করে ঝাঁকালে বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইডের সল পাওয়া যায়। এক্ষেত্রে FeCl3 অপলয়ক হিসেবে কাজ করে। মার্ক করছি এত অবধি। তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে বলতে কি, কোশ্চেন করবে হচ্ছে সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রক্সাইড অধক্ষেপে FeCl3 যোগ করলে কি ঘটে লেখো। কি ঘটে লিখবি, বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইডের সল পাওয়া যায়, এক্ষেত্রে FeCl3 অপলয়ক হিসেবে কাজ করে। তার মানে ইমেজিন করতে পারছি ব্যাপারটা, তোর চোখের সামনে ছবির মতন ফুটে উঠলো। কি, জাস্ট আমি ভাই একটা সলিউশন বানিয়েছি, সলিউশনটা প্রেসিপিটেট ফর্ম হয়েছে, কার প্রেসিপিটেট? ফেরিক হাইড্রক্সাইডের। ফেরিক হাইড্রক্সাইডের প্রেসিপিটেটটা আমি নিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। আচ্ছা, জল দিয়ে ধোবো কীভাবে প্রেসিপিটেট? এই প্রেসিপিটেটটাকে আমি কালেক্ট করবো, ফিল্টার করে কালেক্ট করে নিলাম, জল দিয়ে ওয়াশ করলাম। জল দিয়ে ওয়াশ করলাম মানে বুঝতে পারছিস, ওর মধ্যে জল পাস করে দিলাম, আর কিছুই নাই। ফিল্টার পেপারে আমি ধর ফিল্টার করে কালেক্ট করলাম, ওর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিলে ভাই প্রেসিপিটেট তো আর ডিজলভ হবে না, জলের সাথে আমার কী বলতো ইম্পিউরিটিগুলো চলে গেল, বোঝা গেছে? ফিল্টার পরে ভাই ওই FeOH যে অধক্ষেপ পেয়েছিল ওটা পড়ে আছে। এইবার আমি কী করছি, ওর মধ্যে অ্যাড করলাম কাকে বলতো, FeCl3 অ্যাড করেছি। তখন আমার কী হবে বলতো, সলিউশন হয়ে যাবে হচ্ছে বেসিক্যালি বাদামি বর্ণের সল পেয়ে গেলাম। এই কোশ্চেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? একটু ভাই পড়ে এটা আমি গেলাম। পরেরটা কীভাবে, আরও একটা কোশ্চেন, সদ্য প্রস্তুত AlOH3, মার্ক করা শুরু করি। সদ্য প্রস্তুত AlOH3 অধক্ষেপকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তাতে জল ও অল্প পরিমাণে লঘু HCl মিশ্রিত করে ঝাঁকালে AlOH3 এর সল পাওয়া যায়। ক্লিয়ার? তোর মনে হতে পারে এগুলো কেন করছি? আরে ভাই এগুলো দিয়েই তো তোর ডিওড্রেন্ট বানানো হয়, স্প্রে, বডি স্প্রেগুলো সব এইসব, ফোম সব এইসব, ঠিক আছে? সব তো এইভাবেই হচ্ছে। ওকে চল, তারপর এটা চলে যা। যেটা পড়লাম না ওই FeCl3 FeOH3, ওটা আবার লেখা আছে নিচে, দেখ ওই অপলয়নের কারণ আচ্ছা না নিচে লেখা, আমি যেটুকু বলবো সেটুকু মার্ক করবি। অপলয়নের কারণের মধ্যে দেখ লেখা আছে, একটু খুঁজে বার কর। দেখ সদ্য প্রস্তুত FeOH3 এর মধ্যে যেমন বলে লেখা আছে, পেয়েছিস খুঁজে সবাই? অপলয়নের কারণের মধ্যে লেখা আছে সদ্য প্রস্তুত FeOH3 এর মধ্যে FeCl3 দ্রবণ যোগ করলে অধক্ষেপের কণাগুলি Fe+3 আয়নকে অধিশোষিত করে, ফলে কণাগুলি ধনাত্মক আধানগ্রস্ত হয় এবং এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণের ফলে FeOH3 অধক্ষেপের কণাগুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং FeOH3 সল উৎপন্ন করে। একটা এক্সাম্পল ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন তো না লিখলেও চলবে।
হয়েছে, মার্ক করেছিস? আচ্ছা, তারপরে চলে যাবি হচ্ছে আরও একটা কোশ্চেন। এগুলো সব উচ্চ মাধ্যমিক এসছে। কোন কোশ্চেন? এই মাত্র যেটা বললাম FeO3 FeCl3 কেস, ওটা উচ্চ মাধ্যমিকে এসছে, ঠিক আছে? পরেরটা আরেকটা আছে কোশ্চেন, দেখ কোথায় আছে, 5.12 বা পুরনো বইতে 5.11 কী আছে লেখা? কোলয়েডের বিশুদ্ধিকরণ পেয়েছিস? তার উপরে চলতে চলতে দেখ 2 নম্বর পয়েন্টে লেখা আছে, পেয়ে যাবি। কী আছে? AgNO3 দ্রবণে অতিরিক্ত KI বা KI দ্রবণে অতিরিক্ত AgNO3, কোলয়েডের বিশুদ্ধিকরণ আছে তো, তার উপরে একটা 4 নম্বর পয়েন্ট, 4-এর উপরে দেখ 2 নম্বর লেখা আছে, AgNO3 দ্রবণে বলে সার্চ কর। বিশুদ্ধিকরণ কোলয়েডের, তার ঠিক উপরে 4 নম্বর পয়েন্ট আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণের উপরে দেখ বিনিময় বিক্রিয়া পদ্ধতি, ঠিকই বলেছিস। বিনিময় বিক্রিয়ার মধ্যে 2 নম্বরটা AgNO3 দ্রবণে, দেখতে পাচ্ছিস? AgNO3 দ্রবণে অতিরিক্ত KI বা KI দ্রবণে অতিরিক্ত AgNO3 যোগ করলে কি ঘটে লেখো। লিখবি সিলভার আয়োডাইড সল্ট উৎপন্ন হয়। ইকুয়েশন হ্যাঁ পড়তে পারিস, সেটা সোজা আছে ইকুয়েশন। AgNO3 কোশ্চেন জাস্ট এদিক থেকে ওদিকে আয়ন এক্সচেঞ্জ করবি, কোনো ব্যালেন্স নেই, কিচ্ছু নেই। AgNO3 প্লাস K AgI প্লাস KNO3, এটা পড়তে পারবো। আচ্ছা, এটা তুই মার্ক করেছিস, হয়ে গেছে। আচ্ছা, এইবারে কোলয়েডের বিশুদ্ধিকরণ, পিউরিফিকেশন অফ কোলয়েড। পিউরিফিকেশন অফ কোলয়েড, কোলয়েড মানে কি ভাই? ওই যে ভাই সলিউট আর সলভেন্টই পড়ছিলাম, কোলয়েড। এখন আমার কি করছে, এখন আমার টার্গেট হচ্ছে ভাই কোলয়েডের বিশুদ্ধিকরণ মানে কি, সলিউট আর সলভেন্টকে আলাদা করব, বা বিস্তৃত দশা আর হচ্ছে আমার কি বিস্তার মাধ্যমকে আলাদা করব। কীভাবে করবো চল দেখ। কোলয়েডের বিশুদ্ধিকরণ পেয়েছিস সবাই খুঁজে, তার মধ্যে দেখ ফার্স্ট প্যারাতে লাস্ট লাইনটা লেখা আছে, পার্চমেন্ট কাগজ বা সেলোফেন দ্বারা কোলয়েডকে প্রকৃত দ্রবণ থেকে সহজে পৃথক করা যায়। এটা আগেও মার্ক করেছিলাম। পার্চমেন্ট কাগজ বা সেলোফেন দ্বারা কোলয়েডকে প্রকৃত দ্রবণ থেকে সহজেই পৃথক করা যায়। প্রকৃত দ্রবণের মধ্যে দিয়ে আমার কে বেরিয়ে যেতে পারবে, সরি প্রকৃত দ্রবণ আমার দুজনের মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারবে, কিন্তু পার্চমেন্ট কাগজের মধ্যে বেরোতে পারবে না। মনে আছে কিছুক্ষণ আগে পড়েছিলাম না? তাহলে ভাই কোলয়েডের বিশুদ্ধিকরণ মার্ক করলাম। কোনটুকু মার্ক করছি? একটা লাইন মার্ক করলাম আপাতত। তারপরে দেখ 5.11.1 ডায়ালিসিস। এই যে তুই ডায়ালিসিস শুনেছিস তো, ডায়ালিসিস হয় কিডনির, বেসিক্যালি এইটা করা হয়, ঠিক আছে? যে আমার ওর মধ্যে ইম্পিউরিটিগুলো আছে সেগুলোকে ছেঁকে বার করে দেয়, একই ফান্ডা আমার। তাহলে আমার কি জিজ্ঞেস করবে পরীক্ষায়, তোকে জিজ্ঞেস করবে কোলয়েডের বিশুদ্ধিকরণ কোন টেকনিকের মাধ্যমে করা হয়, তুই বলবি কি ডায়ালিসিসের বাংলা হচ্ছে ঝিল্লি বিশুদ্ধিকরণ। ওকে, ঝিল্লি বিশ্লেষণ, সরি, ক্লিয়ার? ডায়ালাইসিস, ওকে বোঝা গেল? তাহলে ডায়ালাইসিস, ঝিল্লি মানে কি বেসিক্যালি পর্দা। তাহলে ডায়ালাইসিস যে ইনস্ট্রুমেন্ট দিয়ে করে তাকে আমার কি বলবে, যে যন্ত্রে দেখ লেখা আছে ঝিল্লি বিশ্লেষণের মধ্যে 2 নম্বর লাইনটা দেখ লেখা আছে, যে যন্ত্রে ঝিল্লি বিশ্লেষণ করা তাকে ডায়ালাইজার বলে। ডায়ালিসিস তুই রক্তে করা হয় শুনেছিস। আচ্ছা, এবারে চলে যাচ্ছে পদ্ধতি কিচ্ছু পড়তে হবে না তোকে। দেখ লেখা আছে ওর মধ্যে, খুঁজতে খুঁজতে পেয়ে যাবি ঝিল্লি বিশ্লেষণের ব্যবহার, অ্যাপ্লিকেশন অফ ডায়ালাইসিস। দেখতে পেয়েছিস অ্যাপ্লিকেশন অফ ডায়ালাইসিস, ওর মধ্যে মারাত্মক ইম্পর্টেন্ট, তোকে জিজ্ঞেস করতে পারে 2খানা পয়েন্ট ঝিল্লি বিশ্লেষণের ব্যাপার। যে পয়েন্টটা তোর মনে হয় লিখবি, তবে একটা পয়েন্ট তুই লিখবি অবশ্যই, সেটা হচ্ছে কোনটা? 2 নম্বরটা। দেখ লেখা আছে মানবদেহে কিডনি ঝিল্লি বিশ্লেষক হিসেবে কাজ করে, মানে কিডনি অটোমেটিক্যালি এটা কাজ করছে। এবার কিডনি যদি খারাপ হয়ে যায় তখন থেকে ভাই এক্সটার্নাল সাপোর্ট দিতে হয়, সপ্তাহে 3 দিন 4 দিন ডায়ালিসিস করতে হয়, জানিস অলরেডি। তাহলে এই জন্য ভাই এটা সুস্থ জীবনযাপন করা খুব দরকার, এটা খাওয়া দাওয়া সুস্থ করা খুব দরকার, হেলদি খাবার দাবার করা খুব দরকার। রাস্তাঘাটে খিদে পেলে রোল চাউমিন খেয়ে নিলাম, এখন কিছু এফেক্ট পড়বে না, এফেক্টটা পড়বে তোর 50 বছর বয়স। এবার তুই বলতে পারিস আমি 50 বছর বাঁচবো কিনা সেটা কে জানে, সেটা তোর ইচ্ছা। যদি ভুল করে বেঁচে যাস তখন তাহলে গিয়ে সাফার করবি, কিন্তু
সপ্তাহে 4 দিন ডায়ালিসিস মানে কিন্তু বহুত চাপের ব্যাপার। 4 ঘন্টা টানা ডায়ালিসিস হবে, ঠিক আছে? অতটাও সোজা নয়। এই জন্য ভাই এখন যেটা হয়েছে সবার মধ্যে একটা ট্রেন্ড ভাই, খিদে পেলেই আমি বাইরে কি খাই, রোল, চাউমিন, তেলে ভাজা এসব খাবো। এটা সবার ট্রেন্ড, তাই না? ঠিক আছে, তাহলে যতটা চেষ্টা করবি এসবের থেকে দূরে থাকার। আচ্ছা, তারপরে দেখ লেখা আছে 2 নম্বর পয়েন্টের মধ্যে, রক্ত হলো কোলয়েডীয় দ্রবণ। মার্ক করলাম। রাস্তাঘাটে খিদে পেলে ভাই ছোলা কিনে খাবি, ছোলা। হ্যাঁ, সেদ্ধ ছোলা তো পাওয়া যায়, আরও তুই দেখবি ওই কাঁচা ছোলাও পাওয়া যায়, ঠিক আছে? সবচেয়ে বেস্ট, দামও কম। অঙ্কুরিত ছোলা তো আর পাবো না সবসময়, ঠিক আছে? হ্যাঁ, তুই বাদামও খেতে পারিস। কোথায়? আচ্ছা চল, রক্ত হলো কোলয়েডীয় দ্রবণ। 2 নম্বর পয়েন্টের মধ্যে লেখা আছে। জানলাগুলো টেনে দে তো একটু, জানলাগুলো টেনে দে, তারপরে মার্ক করছে আবার। জানলাগুলো টেনে দে। হ্যাঁ বল। হ্যাঁ চলে আস, হয়েছে? আচ্ছা হ্যাঁ ব্যাস ওইটুকু থাক, আর ওইটুকু খোলা থাক, অসুবিধা নেই তো, বসে পড়। 3 নম্বর পয়েন্টে লেখা আছে, কোনো ব্যক্তির কিডনি বিকল হলে কৃত্রিম কিডনি বা হিমোডায়ালাইজার ব্যবহার করা হয়। মানে হিমোডায়ালাইজার তোর বডির মধ্যে লাগিয়ে যায় না ভাই, হিমোডায়ালাইজার হচ্ছে হসপিটালে থাকে, তোকে গিয়ে ডায়ালিসিস করে আসতে হবে। এই কোশ্চেন কিন্তু তুই পাবি অনেক জায়গাতে। আচ্ছা এবারে চলে যাচ্ছি পরেরটা, 5.12.2 পুরোনো বইতে, নতুন বইতে 5.13.2 হয়তো হবে। আলোক ধর্ম বা টিন্ডাল এফেক্ট। 5.13.2, পুরোনো বইতে 5.12.2, ঠিক আছে? টিন্ডাল এফেক্টের মধ্যে চল ফার্স্টে দেখ লেখা আছে, ফার্স্ট প্যাটার মধ্যে একটা লাস্ট লাইন পেয়ে যাবি, কোলয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ। দেখতে পাচ্ছিস? কোলয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ, এটাকে বলা হচ্ছে টিন্ডাল এফেক্ট। তাহলে মার্ক কর জাস্ট, কোলয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ টিন্ডাল প্রভাব নামে পরিচিত। তো পরীক্ষাতে দেবে 1 নম্বরের কোশ্চেন, টিন্ডাল এফেক্ট বলতে কি বোঝো? কি লিখবি? জাস্ট লিখবি ভাই কোলয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ, এটা হচ্ছে আমার টিন্ডাল এফেক্ট। ওকে, আচ্ছা এইবারে ওই সংজ্ঞাটা লেখা আছে, ওটা পড়লে তুই এমনি বুঝে যাচ্ছিস, ওই তো ছোটোবেলায় পড়েছিলি, বললাম টিন্ডাল এফেক্ট, ওই দৃশ্যমান আলো তুই দেখছিস ভাই, কণাগুলো এদিক থেকে ওদিকে যাচ্ছে, বিচ্ছুরণ ঘটছে, ওটা হচ্ছে মানে কি টিন্ডাল এফেক্ট। ওকে দেখ চল, টিন্ডাল প্রভাবের শর্ত যদি আজ অবধি জিজ্ঞেস করেনি টিন্ডাল প্রভাবের শর্ত কী, কিন্তু যেটা জিজ্ঞেস করেছে হচ্ছে টিন্ডাল প্রভাবের দ্বারা কী করা যায়। দেখ লেখা আছে, টিন্ডাল প্রভাব দ্বারা প্রকৃত দ্রবণ ও কোলয়েডের শনাক্তকরণ। দেখতে পাচ্ছিস? মার্ক করতে পার, পুরোটা মার্ক কর, কোন যেটুকু বলছি। প্রকৃত দ্রবণের কণাগুলির আকার অতি ক্ষুদ্র হওয়ায় এদের কণাগুলির কোনো বিচ্ছুরণ ক্ষমতা নেই, তাই এরূপ দ্রবণের কোনো টিন্ডাল প্রভাব নেই। সুতরাং টিন্ডাল প্রভাবের সাহায্যে একটি প্রকৃত দ্রবণ ও কোলয়েড দ্রবণের মধ্যে পার্থক্য করা যায়। আচ্ছা উদাহরণ, NaCl এর জলীয় দ্রবণের মধ্যে আলোক রশ্মি চালনা করলে আলোর বিচ্ছুরণ ঘটে না, কারণ এটি একটি প্রকৃত দ্রবণ। কিন্তু গোল্ড সলের মধ্যে দিয়ে আলোক রশ্মি চালনা করলে কোলয়েড কণাগুলির আলোর বিচ্ছুরণ ঘটে। এই কোশ্চেন থেকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, কেন ঘটবে কেন ঘটবে, তুই বলি যা সেটা প্রকৃত দ্রবণ ওই জন্য ঘটে না, ওটা কোলয়েড দ্রবণ ওই জন্য ঘটে, ব্যাস ওইটুকুই, আর কিচ্ছু নেই। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি সোজা। তারপরে চলে যাই পরেরটা, 5.12.3 পুরোনো বইতে, নতুন বইতে 5.13.3 কি আছে? ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি ভাই তুই রিডিং পড়বি বুঝে যাবি, তো জানিস ভাই ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি থেকে কোনো কোশ্চেনই করে না। ফাইভ 5.13.4 পুরোনো বইতে 5.12.4 তড়িৎ ধর্ম। ওর মধ্যে আছে দুখানা লেখা, ক্যাটাফোরেসিস, এগুলো উচ্চ মাধ্যমিক আসেনি, টেস্ট পেপারে আছে।
তুই আমি যা যা মার্ক করছি না এগুলো তুই টেস্ট পেপার সলভ করতে গেলে এমনি এগুলোই পাবি। ক্যাটাফোরেসিস এবং অ্যানাফোরেসিস পেয়েছিস? ক্যাটাফোরেসিস মানে কি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোলয়েড কণাগুলির ক্যাথোডের দিকে গমন। ক্যাথোড দিয়ে মনে রাখবি ক্যাটাফোরেসিস, অ্যানোড দিয়ে মনে রাখবি অ্যানাফোরেসিস। ব্যাস, উচ্চ মাধ্যমিক আসেনি এখন অবধি। এইবারে একটা লাইন মারাত্মক ইম্পর্টেন্ট, একটু তোকে মনে রাখতে হবে। দেখো এই ক্যাটাফোরেসিসের মধ্যে উদাহরণে লেখা আছে, ফার্স্ট লাইনটা মুখস্থ করে ফেল এখনই। সেটা হচ্ছে লেখা আছে ফেরিক হাইড্রক্সাইড সলের কোলয়েড কণাগুলি ধনাত্মক আধানগ্রস্ত। এটা মুখস্থ করে ফেল। ফেরিক হাইড্রক্সাইড সলের কোলয়েড কণাগুলি ধনাত্মক আধানগ্রস্ত। এটা এখনই মুখস্থ হয়ে গেল। করেছিস মুখস্থ? কেন বলছি, কিছুক্ষণ পরেই বলবে। এটা মুখস্থ হয়ে গেছে। ফেরিক হাইড্রক্সাইড সলের কণাগুলি তাহলে আমার কি আধানগ্রস্ত? পজিটিভলি চার্জড। তারপরে দেখ লেখা আছে আরেকটা, আর্সেনিয়াস সালফাইড কোলয়েড কণাগুলি ঋণাত্মক আধানগ্রস্ত। দেখতে পাচ্ছিস S2S3 কণাগুলি ঋণাত্মক আধানগ্রস্ত। তোকে কোনো গল্প টল্প মনে রাখতে না, জাস্ট মনে রাখলাম ফেরিক হাইড্রক্সাইড ধনাত্মক, আর্সেনিক সালফাইড ঋণাত্মক। মুখস্থ হয়ে গেছে। ফেরিক হাইড্রক্সাইড ধনাত্মক আর আর্সেনিক সালফাইড হচ্ছে আমার ঋণাত্মক। ওকে, হয়ে গেছে। এটার অ্যাপ্লিকেশন এইমাত্র তোকে বলবো। এখান থেকে কোশ্চেন এইক্ষুনি টেস্ট পেপারের কোশ্চেন খুলবো, দেখিয়ে দেবো তোকে। এসছে স্কুলের কোশ্চেনই খুলবো, যাই হোক। এটা আমি মুখস্থ করে ফেললাম। আচ্ছা, তারপরে চলে যাওয়া হচ্ছে চিত্র 5.17, বা দেখা থাকে কিনা চিত্র 5.17 আছে, তড়িৎ অভিশ্রবণ আছে সবার বইতে। 5.17 আছে না? কত নম্বর আছে? তারপরে দেখ আছে না সংজ্ঞা। কিসের সংজ্ঞা বলতো? সমতড়িৎ বিন্দু। সমতড়িৎ বিন্দুর সংজ্ঞা মনে আছে? কোথায় পড়েছিলাম বলতো? এক্স্যাক্টলি, আইসোইলেকট্রিক পিএইচ বা আইসোইলেকট্রিক পয়েন্ট। ওখানেও সেম সংজ্ঞাই ছিল। ওখানে দেখবি বইয়ের মধ্যে মার্ক করেছিলাম, সেম সংজ্ঞায় ওখানে মার্ক করা আছে। বিশ্বাস হলে খুলে বার কর, দেখ। চলে যা, বার কর। ঠিক আছে, একই জিনিস লেখা আছে। ওখানে জাস্ট লেখা ছিল অ্যামিনো অ্যাসিড, এখানে লেখা আছে কোলয়েড। একই ব্যাপার, গল্প আমার একই। যাই হোক, চল চলে যাচ্ছি পরেরটায়। হ্যাঁ, ফার্স্ট অফ অল দেবেই না কোশ্চেন। যদি দেয় যে কোনো একটা লিখলে নাম্বার পাবে। তুই দেখবি কোন কোন পার্টের মধ্যে দিয়েছে। একই তো লেখা আছে ভাই। বায়োমলিকুলস দেখবি ওখানে অ্যামাইনো অ্যাসিড লেখা, এখানে জাস্ট কোলয়েড লিখেছে, আর কিছু আলাদা নেই। ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখ 5.13, এইখান থেকে শুরু হচ্ছে এমন কোশ্চেন যেগুলো প্রতি বছর আসে। 5.13 বা তোর পুরো নতুন বইতে 5.14, সলকণার আধান অর্জন, তাই তো আছে। কোলয়েড কণার আধান উৎপত্তি। আচ্ছা, আবার তো মার্ক কর বলছি। এগুলো বেশি চাপ নিতে হবে, জাস্ট একটু এক লাইন মুখস্থ করলেই হয়ে যাবে। এক নম্বর পয়েন্টটা পুরোটা মুখস্থ করবো। বর্ণাত্মক কথাটা কেটে দিবি, বর্ণাত্মক লাগবে না অত। আর ওই লাস্টে যে ফর্মুলা লিখেছে ওটাও লাগবে না। Fe2O3.x2/Ap+, ওটা লাগবে না। বর্ণাত্মক কেটে দিলাম। আর ওই ফর্মুলাটার অত বড় কিছু, ওটাও কেটে দিলাম। অত কিছু লিখতে হবে না। মার্ক করেছিস? এক নাম্বার। সিমিলার হতে 2, 3 একই জিনিস লেখা আছে, একই গল্প লেখা। 2 আর 3 হতে একই গল্পই হবে। অল আউটটা জ্বালিয়ে তো ওটা দরকার হলে কি হবে? 2, 3 একই। ফর্মুলা কোথাও লাগবে না, বর্ণাত্মক কোথাও লিখতে হবে না। কোশ্চেনটা বলছি কি আসবে। এক, 2, 3 মার্ক করেছিস। 4 নাম্বারটা দেখ, লেখা আছে সিলভার নাইট্রেট। এই 4 নাম্বারের কোশ্চেনটা উচ্চ মাধ্যমিকে এসছে, বলেছি কি এসছে কোশ্চেনটা দেখলেই বুঝে যাবি। বলেছে সিলভার নাইট্রেট ও পটাশিয়াম আয়োডাইড KI এর বিক্রিয়ায় উৎপন্ন সিলভার আয়োডাইড এর সল ধনাত্মক হবে যদি দ্রবণে অতিরিক্ত পরিমাণে AgNO3 থাকে। এটা মুখস্থ করে ফেললি, একদম মুখস্থ করার দরকার নেই, আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে মনে রাখবো। দেখ কী বলেছে, সিলভার নাইট্রেট ও পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় উৎপন্ন সিলভার আয়োডাইডের ধনাত্মক চার্জ হবে যদি দ্রবণে অতিরিক্ত পরিমাণে AgNO3 থাকে। সেকেন্ডটা কী বলেছে, মার্ক করেছে এত অবধি। আর সেকেন্ডটা দেখ লেখা আছে এবং ঋণাত্মক হবে যদি অতিরিক্ত পরিমাণে KI থাকে। এইবারে চল দেখ কি বলেছে বেসিক্যালি ব্যাপারটা। AgNO3 আর পটাশিয়াম আয়োডাইডের আমি রিয়াকশন করি, আমি মনে মনে ভাবছি AgNO3 আর পটাশিয়াম আয়োডাইডের রিয়াকশন কি হয়, AgI ফর্ম হয়। হয়েছে AgI ফর্ম। আচ্ছা, এইবারে দেখ AgI এর মধ্যে আমি কাকে দিয়েছি, অতিরিক্ত অ্যামাউন্টের দিলাম হচ্ছে কি ভাই, AgNO3। বোঝা গেল।
আমি এজিআই আছে ভাই, এজিআই এর মধ্যে আমি কাকে দিলাম অতিরিক্ত অ্যামাউন্টের AgNO3। সলের চার্জ আমার কি হচ্ছে ভাই ধনাত্মক। কেন ধনাত্মক? দেখ বেসিক্যালি তুই যদি দেখিস ছবি দেখলে বুঝে যাবি। ছবিটার দিকে তাকা, কোন ছবিটা? সবুজ একটা ছবি দেওয়া আছে তো, সবুজ ছবিতে দেখ বিস্তার মাধ্যম কে ভাই? বিস্তার মাধ্যম আমার দেওয়া আছে, বিস্তার মাধ্যম আছে। বিস্তার মাধ্যমের মধ্যে এসে দেখ বাকিগুলো আমার হয়েছে ভাই ডিজলভ হয়েছে। কে ডিজলভ হলো? ঠান্ডা মাথায় দেখ এজিআই ভাই। আমি জানতাম এতদিন এজিআই হচ্ছে আমার ভাই প্রেসিপিটেট পড়ে, তো আমি ভাই এজিআই প্রেসিপিটেট পড়েছিল, প্রেসিপিটেট থেকে তো আমি কোলয়েডটা বানিয়েছিলাম কিছুক্ষণ আগে। কীভাবে করেছিলাম? ওদের অপলয়ন পড়েছিলাম, এক্সটার্নালি কাউকে একটা অ্যাড করলাম, আমার ওটাকে কোলয়েড বানিয়ে ফেলবে, তাই আমার হয়েছিল না এতক্ষণ ধরে। তাহলে এখানে ধর আমার ভাই ওখান থেকে এজিআইটাকে আমি কিছুটা পার্ট ধর সলিউট করে আমি ওসব কোলয়েড ফোলয়েড বানিয়েছি। এইবারে এজিআই এর যে সলটা আমি পেয়েছি, সল মানে কি? বিস্তার মাধ্যম বিস্তৃত দশা কে যেন হয়? সলে আমার কি হয়? বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা আছে, কিছু একটা আছে, ঠিক আছে। কোথায় আছে? ওই যে ভাই আগের যে ছকটা, বড় ছকটা আমাদের দেখ লেখা আছে সলে আমার কি হয়, দেখে না এখনই, দেখে না সলে আমার বিস্তার মাধ্যম কি আর বিস্তৃত দশা কে, দেখে না, তাহলে তোর ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখে নে কি আছে সলে, দেখে নে বিস্তার মাধ্যম তরল, তার মানে তরলের মধ্যে আমি কঠিন দিয়েছি, তাই তো। তো এজিআই আমার ভাই সলিড, তো এজিআই হচ্ছে কঠিন, আর ধর এর মধ্যে আমার লিকুইডটা আছে, এই যে বিস্তার মাধ্যমে এখানে আছে লিকুইড, বুঝতে পারছিস? আচ্ছা এইবারে ভালো করে দেখ, এখন এজিআইতে আমি দিলাম কি এক্সেস অ্যামাউন্টের AgNO3 দিয়েছি। ঠান্ডা মাথায় ভাববি মিডিয়ামের মধ্যে আমার কে কে আছে বলতো? এজিআই তো আছেই, এখন এজিআই আছে, মিডিয়ামের মধ্যে আমি কেআইও অ্যাড করেছিলাম। কেআই থেকে আমি কাকে পেয়েছি ভাই? K+I- পেয়েছি, K+I- পেলাম। আর AgNO3 আর কেআই এর রিয়াকশন আমার এজিআই ফর্ম হয়েছিল। K+ কোথায় গেল? NO3- কোথায় গেল? ওরা আমার ভাই রিয়াকশন করে KNO3 বানিয়েছিল, বুঝতে পারছিস? তাহলে AgNO3 আর কেআই এদের রিয়াকশনে আমার ভাই এজিআই তো ফর্ম হয়েছে, তোকে বইতে জাস্ট এজিআইটা বলেছে, KNO3 গল্পটা বলেনি। তাহলে আমার ভাই এজিআই ফর্ম হয়েছে, দেখ এজিআই মাঝখানে গোল করে লিখেছে, আমার সাইমেলটেনিয়াসলি KNO3 ফর্ম হয়েছে। এখন ভাই KNO3 ফর্ম হওয়ার সাথে সাথে আমার মিডিয়ামের মধ্যে কাকে দিলাম? এক্সেস অ্যামাউন্টের AgNO3 দিয়েছি। চল ভালো করে দেখ কী হয়, কোথায় কী হচ্ছে। এত কিছু না বুঝলে তোকে মুখস্থ করতে পারে জাস্ট AgNO3 প্লাস কেআই, আমার ফর্মুলা কি ভাই? AgI প্লাস KNO3। আমি মিডিয়ামের মধ্যে কাকে অ্যাড করেছি? বাইরে থেকে এক্সেস কাকে অ্যাড করেছি? AgNO3 অ্যাড করেছি। এজিআই আমার ভাই ফর্ম করেছে কি? সল ফর্ম করেছে এজিআই। এখন এজিআই যদি আমার সল ফর্ম করে, তোর বইয়ের ছবিটা আমি এখানে আঁকছি, সল ফর্ম করেছে মানে বলতে কি এজিআই হচ্ছে আমার সলিড, আর ভাই বাইরে লিকুইডের মতো ওরা ঢুকে আছে, বোঝা গেছে? এইবারে এজিআই এর একটা টেন্ডেন্সি আছে, এজিআই তো আমার সলিড, আগের ক্লাসে পড়েছিলাম বলতে কি অ্যাবজর্পশন পড়েছিলাম। অ্যাবজর্পশন হচ্ছে আমার অধিশোষণ, এজিআই এর টেন্ডেন্সি আছে হচ্ছে ভাই এ অধিশোষণ করে। তার মানে এজিআই আমার কিসবে কাজ করে বলতো? অধিশোষকের কাজ করে। অধিশোষক আমার নিচে ছিল তো, অধিশোষক নিচে ছিল, তাহলে ভাই এর গায়ে এসে না মিডিয়ামের মধ্যে যদি এমন কেউ থাকে যে আমার এজিআই এর উপর অধিশোষিত হতে পারে, সে আমার এর উপরে অ্যাডজর্ব হয়ে যাবে। কে আমার অ্যাডজর্ব হয় সেটা দেখ তোর বইতে ছবিতে আঁকা আছে, ছবিতে কাকে আঁকা আছে দেখতে পাচ্ছিস? এজি এক্স্যাক্টলি ঠিকই। তাহলে ভাই এজিআই এর উপর আমার কি হলো বলতো? কে অ্যাবজর্ব হলো? মাইনাসগুলো আমার অ্যাবজর্ব হয়ে গেল, বুঝতে পারছিস? মাইনাসগুলো আমার কে কে আছে, এত কিছু তোকে ডিটেলস হয়ে জানা দেয়নি। আমার মিডিয়ামের মধ্যে কে কে আছে বলতে, তাহলে এজিআই এর গায়ে কে লেগে গেল? মাইনাসগুলো লেগে গেল, বুঝতে পারছিস? বোঝা গেছে? বুঝতে পারছিস? এজিআই এর গায়ে মাইনাসগুলো লেগে গেলো, কারণ কেন মাইনাসগুলো লাগলো সেটা ভাই আমাদের অত ডিটেলস নেই। এজিআই এর প্রপার্টি, কোন প্রপার্টির জন্য মাইনাসগুলো অ্যাবজর্ব হবে, প্লাসগুলো কেন হলে সেটা আমাদের ডিটেলসে নেই। সারফেস কেমিস্ট্রির বিশাল বড় পার্ট, আমি তোকে বলেছিলাম সারফেস কেমিস্ট্রি আলাদা ডিপার্টমেন্ট হয়, ঠিক আছে, সলিড স্টেটের মতন। তাহলে দেখ ভাই এর উপরে আমার মাইনাস চার্জ পার্টগুলো লেগে গেলো। এখন মিডিয়ামের মধ্যে মাইনাস চার্জ পার্ট কে কে ছিল? KNO3 থেকে আমি NO3 মাইনাস পাবো, AgNO3 থেকে NO3 মাইনাস পাবো, তাহলে ওই মাইনাসগুলো এর গায়ে চিপকে গেছে। এই K+ আর এই Ag+গুলো কোথায় যাবে? ওইগুলো আমার দেখ সলিউশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তার মানে আমার আলটিমেটলি সলিউশনটা কোন চার্জ হয়ে গেল তো? প্লাস চার্জ। তাহলে বুঝতে পেরেছিস? দেখ লেখা আছে, কি লেখা আছে এবার আলটিমেটলি দেখ, লাইনটা ওটাই লেখা ছিল যে আমার অতিরিক্ত পরিমাণে AgNO3 থাকে তাহলে ধনাত্মক হবে। এটা আমাকে পরীক্ষাতে মনে রাখতে হবে, আর কোনো কারণ তোকে জিজ্ঞেস করবে, তোকে বলবে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। যদি ধনাত্মক ঋণাত্মক ডাইরেক্ট জিজ্ঞেস করবে না, কোন কোশ্চেন করবে আমি আসছি, এখন সেখানে আসিনি। শুলজে হার্ডি নিয়ম একটা আছে, শুলজে হার্ডি রুল একটা আছে, ওটা আসে, ঠিক আছে, শুলজে হার্ডি রুল তো মনে থাকবে। তাহলে কি মনে রাখবো? আমি এটাই মনে রাখলাম, AgNO3 এর মধ্যে AgI এর মধ্যে আমি KNO3 দিলাম, AgNO3 এর মধ্যে KI দিলাম, আমার AgI ফর্ম হলো। ওর মধ্যে যদি এক্সেস AgNO3 থাকে তাহলে আমার কি হবে? ওটার চার্জ ধনাত্মক, ক্লিয়ার? আর যদি দেখ আমার কি থাকে এক্সেস
পরেরটা লেখা আছে, পরেরটা ঋণাত্মক হবে যদি অতিরিক্ত পরিমাণে কেআই থাকবে। এটা একটু মুখস্থ করে ফেললাম, বোঝা গেছে? ক্লিয়ার? চল এইবারে তাহলে আমি এটা মনে রাখলাম, মনে রেখে আমি চলে যাবো হচ্ছে, এটা আমার কোথায় লাগবে বলতে প্রত্যেকটা লাগবে সুলজের হার্ডিতে। সুলজের হার্ডিতে আমি আসছি। কোলয়েডের স্থায়িত্বের কারণ চলে যায়, তারপরে কোলয়েডের স্থায়িত্ব কারণ 3খানা লেখা আছে। আজ অব্দি উচ্চ মাধ্যমিক কোশ্চেন আসেনি, টেস্ট পেপারে এসছে, 1 মার্ক বা 2 নম্বরে দিতে পারে, যেটা ইচ্ছা হবে সেটা লিখবি তুই, কোলয়েডের স্থায়িত্বের কারণ। হ্যাঁ, তিন নাম্বারটা লেখাটা বেটার, 3 নাম্বারটা লেখাটা বেটার, কারণ 3 নাম্বার থেকে আরও একটা কোশ্চেনও ওনারা স্কুলে দেখেছি। 1, 2, 3 আমি পড়লাম, ঠিক আছে, একটু কষ্ট হবে পড়তে, পড়বো। 5.14 সংরক্ষক কোলয়েড ও স্বর্ণ সংখ্যা। এইবারে আসছে হচ্ছে আসল জিনিস, সংরক্ষক কোলয়েড ও স্বর্ণ সংখ্যা। সংরক্ষক কোলয়েড এবং স্বর্ণ সংখ্যা, এই কোশ্চেন তোর পরীক্ষাতে অলরেডি এসছে। চল দেখ, সংরক্ষক কোলয়েড কি, আগে সংজ্ঞা মার্ক কর। সংরক্ষক কোলয়েডের সংজ্ঞা মার্ক করলাম, যেসব দ্রাবক আকর্ষী কোলয়েডকে দ্রাবক বিকর্ষী কোলয়েডের সঙ্গে মিশিয়ে দিলে দ্রাবক বিকর্ষী কোলয়েডের স্থায়িত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় তাদেরকে সংরক্ষক কোলয়েড বলে। মানেটা কি, তুই জাস্ট ইমেজিন কর, একটা ধর আমার কাছে আছে দ্রাবক আকর্ষী কোলয়েড। দ্রাবক আকর্ষী কোলয়েড মানে কি, যে আমার ধর ওয়াটারে ডিজলভ হবে স্বাভাবিক হবে, তাহলে তো হবে ওয়াটারে ডিজলভ। আর দ্রাবক বিকর্ষী কি, যে আমার ওয়াটারে ডিজলভ হবে না, হবে না, হাই ঠিকই বলেছিস, দ্রাবক বিকর্ষী মানে ফোবিক। এইবারে ধর আমার জলের মধ্যে, আমি সব জল নিয়ে ভাবছি, জলের মধ্যে ধর আমি একটা দ্রাবক বিকর্ষী কোলয়েড অ্যাড করেছি, ও তো আমার স্টেবল হবে না, কারণ কি, ও তো আমার ভাই সলিবল হতে পারছে না, বুঝতে পারছিস? এবারে ধর আমি বাইরে থেকে কাউকে একটা অ্যাড করলাম, যে আমার কি করে বলতো ভাই, ওটাকে স্টেবল করে দিতে পারে, তাকে আমার বলে হচ্ছে, তুই চলে যাবি তাই তো, 4:30 বেজে গেছে, তাকে আমার অ্যাকচুয়ালি বলে হচ্ছে সংরক্ষক। সংরক্ষক কী করে, সোজা কথা, দ্রাবক বিকর্ষী কোলয়েডের স্টেবিলিটি বাড়িয়ে দেয়। সংরক্ষক আমার কী করে, দ্রাবক বিকর্ষী কোলয়েডের স্টেবিলিটি বাড়িয়ে দেয়। সংজ্ঞাটা মার্ক কর। মার্ক করলাম, যেসব দ্রাবক আকর্ষী কোলয়েডকে দ্রাবক বিকর্ষী কোলয়েডের সঙ্গে মিশিয়ে দিলে দ্রাবক বিকর্ষী কোলয়েডের স্থায়িত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হয় তাদেরকে সংরক্ষক কোলয়েড বলে। একটু মুখস্থ করতে হবে এই পার্টগুলো, করছি মুখস্থ। উদাহরণের মধ্যে দেখ একটা দেওয়া আছে, ফটোগ্রাফিক প্লেট বা ফিল্মে সংরক্ষক কোলয়েড রূপে জিলেটিন মিশিয়ে দ্রাবক বিকর্ষী সিলভার ব্রোমাইড স্থলের স্থায়িত্ব বাড়ানো হয়। এটা টেস্ট পেপারে কোশ্চেন দেখেছি, যে বলবে ভাই ফটোগ্রাফিক প্লেটে হ্যাঁ কোনটি আমার সংরক্ষক হিসেবে কাজ করে, জিলেটিন। পেয়েছিস খুঁজে, মার্ক করলাম, মার্ক করা হয়ে গেছে। এইবারে হচ্ছে ভাই স্বর্ণ সংখ্যা, গোল্ড নাম্বার, এটা ভালো করে বুঝবি, সিম্পল ব্যাপার একদম। পেয়েছিস তো খুঁজে, জিলেটিন। আচ্ছা এবারে চলে যাচ্ছে কোথায়, এইখান থেকে তোর কোশ্চেন প্রতি বছর আসবে, উচ্চ মাধ্যমিক এখান থেকে কোশ্চেন আসবি, বল প্রত্যেক বছর কোশ্চেন এখান থেকে আসবে, ঠিক আছে, পাবি। আচ্ছা প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসবেই। সংরক্ষক কোলয়েড, স্বর্ণ সংখ্যা, স্বর্ণ সংখ্যার ডেফিনেশন পর দেখ লেখা আছে, স্বর্ণ সংখ্যার ডেফিনেশন পর, মনে মনে পর, পড়লে বুঝে যাবি কী লেখা আছে ভাই। সোজা কথা তোকে বলেছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইয়ের মধ্যে যে অ্যামাউন্টের এক্সটার্নাল এজেন্টে অ্যাড করলে আমার ভাই স্টেবল ওটা হয়ে যাবে, তাই তো, দেখতে পাচ্ছিস? ওকে দেখ মিনিমাম, হ্যাঁ টাটা, যে মিনিমাম অ্যামাউন্টের দেখ অ্যাড করলে আমার ভাই, বুঝতে পেরেছিস, 10 ml প্রমাণ গোল্ড সলের 0.053 থেকে 0.068% এর মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় লাল থেকে নীল তা প্রতিরোধ করার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম সংরক্ষক কোলয়েড মিশ্রিত করা প্রয়োজন তাকে বলে, কত মিলিগ্রামের সংখ্যাকে উক্ত সংরক্ষক কোলয়েডের স্বর্ণ সংখ্যা বলে। একটু পড় ভাই, একটু পড়ে ওটা মনে রাখ, তারপরে আমি বলছি কী কোশ্চেন এখান থেকে পাবি। পড়েছিস সংজ্ঞা? গল্প করতে বলেছি কি এখন অবধি? গল্প বসিয়ে দিয়েছিস। 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয়, বর্ণের যে পরিবর্তন হয় সেটা প্রতিরোধ করতে হলে ভাই সর্বনিম্ন যে মিলিগ্রাম আমার সংরক্ষক কোলয়েড মিশ্রিত করা প্রয়োজন তাকে বলে হচ্ছে উক্ত সংরক্ষক কোলয়েডের স্বর্ণ সংখ্যা।
মার্ক করেছিস? মার্ক তো করলাম। এইবারে দেখ পরে একটা কোশ্চেন আছে, উদাহরণ হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03। এই কোশ্চেন তো করবেই। কোশ্চেনটা কী করবে এখান থেকে দেবে, হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কী বোঝো? দেখ সুন্দর করে লেখা আছে, এর অর্থ 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় তা প্রতিহত করার জন্য ন্যূনতম 0.03 mg মিলিগ্রাম প্রয়োজন, হিমোগ্লোবিন প্রয়োজন। এত অবধি তোকে এরকম যে কোনো কিছু দিয়ে জিজ্ঞেস করতে পারে যে ভাই এর স্বর্ণ সংখ্যা 10, তার মানে কি কি বুঝবি বলতো? তোকে কথা বললাম, তোকে যদি বলি হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.07, তখন তোর অ্যান্সার কী হবে বলতো? কী লিখবি তখন? বলতে কী বোঝো? কী লিখবি অ্যান্সার তখন? তমগ্ন তোরা জিজ্ঞেস করলে পরীক্ষাতে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.07 বলতে কী বোঝো? এর অর্থ কী লিখবি বল, লিখবি মুখে বল, একটু বল না, অসুবিধা তো কিছু নেই, বল। এত বলতে কত? 0.03। আমি তোকে কোশ্চেন ওই জন্যই বলেছিলাম 0.07 বলেছিলাম, তুই ওই জায়গায় কী বসাবি? 0.07। তাহলে এক কাজ কর, ওই হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03, তোর পাশে লিখে রাখ এক্স, তোকে এক্সের যা ভ্যালু দেবে তাই হবে হচ্ছে আমার ওখানে বসে যাবে। ও ওটা লাগবে না, ওটা দিতে পারিস চাইলে, অসুবিধা নেই, ওটার জন্য কাটবে না। মশা ঢুকে গেছে না? তাহলে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা এক্স, এক্সের মানে কি বেসিক্যালি আলটিমেটলি এক্স মিলিগ্রাম, মিলিগ্রাম কিন্তু কিলোগ্রাম কিন্তু নয়। পরীক্ষার সময় আমি গ্যারান্টি দেবো যদি কনফিউজ হবি, মিলিগ্রাম, গ্রাম, সেমিগ্রাম, ঠিক আছে, মিলিগ্রাম তারপরে হচ্ছে মাইক্রোগ্রাম, অনেক গ্রামের মধ্যে তুই কনফিউজ হবি, টনও মনে আসতে পারে। ওই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওটা লিখে দিবি, বোনাস বাই 0.0053 থেকে 0.0058%। এইবারে লাস্ট লাইনটা লেখা আছে, তারপর উদাহরণের মধ্যে একটা লাইন লেখা আছে, স্বর্ণ সংখ্যা যত কম সংরক্ষণ ক্ষমতা তত বেশি। মার্ক কর ভালো করে, মুখস্থ করে ফেল এখনই। স্বর্ণ সংখ্যা যত কম সংরক্ষণ ক্ষমতাও তত বেশি, স্বর্ণ সংখ্যা যত কম সংরক্ষণ ক্ষমতাও তত বেশি। তারপর দেখ দুটো অঙ্ক আছে না, সোজা অঙ্ক একদম, জাস্ট সংজ্ঞাটাকেই লিখেছে ভাই, ওই অঙ্ক তুই বাড়িতেই পড়লে বুঝে যাবি। আমি আর এখানে অঙ্ক ওই দুটো করাচ্ছি না। কি দিয়েছিল? ওটা বলছি এখন, ওটা সুলজে হার্ডি রুল 4টে দিয়েছিল, দিয়ে কোনটা বেশি কি আসছি কোশ্চেন